ফের বাংলায় প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রীর সভায় দিলীপ ঘোষ নেই। বঙ্গের যে নেতাকে নিয়ে চর্চার শেষ নেই, সেই নেতা কিন্তু আজকে প্রধানমন্ত্রীর সভায় নেই। এই মুহূর্তে বিশিষ্ট সাংবাদিক সুমন দা রয়েছে আমাদের সঙ্গে। দাদা, 21শে জুলাইয়ের আগে যেরকম একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল যে তৃণমূলে যোগ দিতে পারে, সেই সব জল্পনা শেষ হয়ে গেল, কিন্তু বিজেপির সভায় দিলীপ ঘোষ নেই। সামনে 26শে ভোট, কেন, কি মনে হচ্ছে দিলীপ ঘোষ কি একেবারে মুছে গেল? ঠিক, দেখুন, এটা আমি বলতে পারবো না, তবে হয়তো দিলীপদা ভয় পেয়েছেন, যাননি। কারণ গেলে হয়তো ওনার নামের পাশে কি ছাপা হতো, হয়তো মহারাষ্ট্রের রাজ্যপাল। বিজেপিতে এমনি কার্ড যা ছেপেছিল প্রথমে, তাতে আমার ধারণা যে শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী যথেষ্ট ভয় পেয়ে গেছিলো, কে শেষ পর্যন্ত বিরোধী দলনেতা। দেখুন, এতে এটা বোঝা গেল যে আসলে পশ্চিমবঙ্গ বিজেপিকে দিল্লির বিজেপি কতটা গুরুত্ব দেয়, বা দিল্লির যে পিএম প্রধানমন্ত্রীর দফতর সেখানে কতটা গুরুত্ব। দিল্লির প্রধানমন্ত্রীর দফতর হয়তো জানেই না বা ভুলেই গেছে যে দিলীপ ঘোষ নামে একজন নেতা ছিলেন, যিনি 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে মানে তাদের 40 বছরের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য 18টা এমপি এনে দিয়েছিলেন, বা 2021-এ 77টা এমএলএ এনে দিয়েছিলেন। ফলে দিল্লির বিজেপির কাছে যে আসলে, বা দিল্লির প্রধানমন্ত্রীর দফতরের কাছে দিলীপ ঘোষ কেন, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীদের কতটা গুরুত্ব, সেটা আমার মনে হয় কার্ডের পরই বোঝা গেছে। দিলীপ ঘোষের ছবি নেই। হ্যাঁ, তো তাতে মানে দিলীপ ঘোষ নিশ্চয়ই ভয় পেয়ে গেছেন। এরপর ওনাকে হয়তো বললেন যে মহারাষ্ট্রের রাজ্যপাল, মানে উনি তো নিশ্চয়ই রাজনীতি করতে চান। উনি ব্যাঙ্গালোরে গেছেন হয়তো চিকিৎসার কারণে, নিশ্চয়ই মানে এখনই তিনি বৃদ্ধাশ্রমে চলে যেতে চান না। ফলে আমার মনে হয় সেই ভয় হয়তো দিলীপ ঘোষ থাকেননি। দেখুন, আমার মনে হয় যে রাজ্য বিজেপিতে যদি কারো আত্মসম্মান থাকে, তাহলে তার পক্ষে একটু প্রধানমন্ত্রীর সভায় থাকাটা মুশকিল। মানে শ্রমিক ভট্টাচার্য ধরুন কি এতে গেছেন আজকে, উনি কি বিরোধী দলনেতা? মানে প্রধানমন্ত্রীর দফতর কি জানে যে উনি রাজ্যসভার সাংসদ হয়েছে, বা জানে যে উনি পশ্চিমবঙ্গের প্রদেশ বিজেপির বা রাজ্য বিজেপির সভাপতি? দেখুন, বিজেপির একজন রাজ্য নেতা আজকে আমাকে দুঃখ করে বলছিলেন যে ভাগ্য ভালো যে 2024-এ আমরা 240-এ আটকে গেছিলাম, তা না হলে এই অশ্বিনী বৈষ্ণবের মতো রেলমন্ত্রী, যিনি বেসিক্যালি দলের লোক নন, বেসিক্যালি টেকনোক্র্যাট, আমলা, তার মতো লোক দিয়ে মন্ত্রিসভা ভরে যেত, আর দেখা যেত আমরা সবাই মানে কেউ এপাশে খই ভাচ্ছি, কেউ অমুক কোনো পদে চলে গেছি। ফলে আমার মনে হয় সম্মান আছে এরকম কারো পক্ষে বিজেপি করাটা মুশকিল। শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারী কীভাবে করছেন আমি জানি না, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, তারপর যদি বাঙালি হন তাহলে তো আরও মুশকিল। কারণ অমিত মালব্য তো বলেই দিয়েছেন যে বাঙালি বলেই কেউ নেই, বাংলা ভাষাই নেই, তো বাঙালি কোত্থেকে। তো এইরকম একটা জায়গায় দিলীপ ঘোষ ব্যাঙ্গালোর গেছেন, ভালো করেছেন। দিলীপ ঘোষ বেছে বেছে কিন্তু ব্যাঙ্গালোরই গেলেন, যেখানে কংগ্রেসের শাসন। আমি জানি না দিলীপ ঘোষ শেষ পর্যন্ত কোন দলে যাবেন বা কী করবেন। ব্যাঙ্গালোর থেকে নিশ্চয়ই উনি রাহুল গান্ধী ব্যাঙ্গালোরে যে সমস্ত ভোট চুরির যে সমস্ত অভিযোগ তুলেছেন, সেগুলোর বিষয়ে ক্ষতি দেখতে জানি। আমার ব্যাঙ্গালোরে কেন গেলেন সেটা একটা প্রশ্ন। আমার মনে হয় যে এরপর শ্রমিক ভট্টাচার্যকে হয়তো আমরা দেখব কোনো একদিন, যখন সভা হচ্ছে তিনি হয়তো দেখা গেল চেন্নাইতে আছেন, চেন্নাইতে হয়তো রজনীকান্তের সঙ্গে দেখা করতে গেছেন। তো আমার মনে হয় যে ক্রমশ বিজেপি এবং বাঙালির মধ্যে সংযোগটা এত লম্বা হয়ে যাবে যে সেখানে আর কাউকেই মঞ্চে পাওয়া যাবে না। কিন্তু দাদা, সংযোগ রক্ষার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তো মা কালীর নাম দিয়ে শুরু করেন, মা দুর্গাও বলছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে মা দুর্গা তো শুধু বললে হবে না, দুর্গার জন্য তো কিছু করতে হবে। বিজেপি 3 বছর ইজেডসিসিতে মহা ধুমধামে দুর্গাপুজো করলো, তারপর বন্ধ হয়ে গেল, শোনা যাচ্ছে আবার চালু হবে। মানে পৃথিবীতে আমি তো এরকম কোনো দুর্গাপুজো শুনিনি যেটা মানে হয় এবং বন্ধ হয়ে যায়, হয় এবং বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ বা প্রধান বিরোধী যারা আছে তারা যে প্রশ্নগুলো তুলছে, প্রথমত তো আপনি 5,000 টাকা করে দিচ্ছেন, অন্য যেখানে কাজ করছে সেখানে অনেক বেশি মাইনে পাচ্ছে, আর আপনার পশ্চিমবঙ্গে কাজ নেই বলেই তো আজকে পরিযায়ী শ্রমিক এত বাইরে গেছে। সুতরাং এইটা তো, হ্যাঁ, অন্য রাজ্যে গেছে। সুতরাং প্রথম ব্যর্থতা তো আপনার মুখ্যমন্ত্রীর, এই প্রশ্নটা তো তারা তুলছে। দেখুন, এটা শুধু রাজ্যের ব্যর্থতা না। দেখুন, আপনি যদি গড় পরিসংখ্যানে দেখেন যে পশ্চিমবাংলা থেকে 22 লক্ষ লোক বাইরের রাজ্যে কাজ করে, উত্তরপ্রদেশ থেকে প্রায় 40 লক্ষ লোক বাইরের রাজ্যে কাজ করে। আমরা এই সারের সময়ও দেখলাম বিহার থেকেও প্রায় 32 লক্ষের লোক বাইরে কাজ করে। দেখুন, এটা তো আমাদের একটা কথা বুঝতে হবে যে আমাদের পূর্ব ভারতের মানে ভারতবর্ষের পূর্বাঞ্চলের যে দেশগুলি, সেখানে যতটা অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, অন্য রাজ্যে উন্নয়ন অনেক বেশি। ফলে স্বভাবতই অর্থনীতির ধর্ম অনুযায়ী অন্য রাজ্যে কাজ করতে যাবে।
সেটা কোনো নতুন বিষয় নয়। আমার মনে হয় সেটা একটা অর্থনীতির সাধারণ বিষয়, যে গুজরাট থেকে যারা আমেরিকায় কাজ করতে যায়, আবার ট্রাম্প যাদেরকে শিকল বেঁধে ফেরত পাঠান, তারা কি তাহলে কি গুজরাটে অর্থনৈতিক উন্নয়ন না, গুজরাটের চাইতে বেশি নিউ ইয়র্কে গেলে ডলারের রোজগার সেজন্য গেছিলো। তো সেটা একটা ইকোনমির একটা বহমান ট্রেন্ড। আর যেটা যেটা প্রশ্ন, অবশ্যই যেটা জরুরি প্রশ্ন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এখনও খুব একটা উত্তর দেননি, সেটা হচ্ছে যে কোত্থেকে এই টাকাটা আসবে। অর্থাৎ এই যে 5,000 করে টাকা যদি ধরে নেওয়া যাক 22 লক্ষের মধ্যে 11 লক্ষ লোক ফেরত আসে, তাহলে এটা একটা রাজ্য সরকারের ঘাড়ে বড় দায়িত্ব। আমার প্রাথমিকভাবে অনুমান, যেহেতু এটার কোনো ব্যাখ্যা এখনও অবধি পাওয়া যায়নি, রাজ্য সরকার ধরে নিচ্ছে যে যারা ফিরে আসবে তারা প্রথম 2 বা 3 মাস এই ভাতাটা নেবে, তারপর তারা পশ্চিমবঙ্গে কাজ খুঁজে নেবে। তাহলে পশ্চিমবঙ্গে যদি কাজ খুঁজে নিতে হয়, তাহলে সেই পরিমাণ, যাকে আমরা বলি কাজ, সেটা পশ্চিমবঙ্গে তৈরি করতে হবে। সেই তৈরি করাটা কতটা পশ্চিমবঙ্গে সম্ভব, সেটার উত্তর একমাত্র রাজ্য সরকারের যে পরিকল্পনা তার উপরই আছে। দেখুন, যারা বাইরের রাজ্যে কাজ করতে যায় তারা মূলত নির্মাণ শ্রমিক হয়, অর্থাৎ তারা মূলত মানে রাজমিস্ত্রির কাজ করেন, বা মানে যেখানে কোনো নির্মাণ শিল্প হচ্ছে তার সাথে কাজ করেন। তো পশ্চিমবঙ্গে তাহলে যথেষ্ট সেই পরিমাণ কনস্ট্রাকশনের কাজ থাকতে হবে। এবার আমরা শুনছি যে নিউ টাউনে অনেকগুলি বড় প্রজেক্ট আসছে, আইটি সেক্টরের বড় প্রজেক্ট, আমেরিকার সাথে একটা বড় প্রজেক্ট, সেগুলোতে যদি কনস্ট্রাকশনে যদি কাজ দেওয়া তাদের পক্ষে সম্ভব হয়, তাহলে নিশ্চয়ই তাদের এটা হবে। দ্বিতীয় যে প্রশ্নটি বিরোধী দলগুলো তুলছে, সেটা আমার মনে হয় খুব সঠিক নয়। দেখুন, অনেকেই আমি দেখলাম বলছে যে অন্য রাজ্যে একটা লোক 1 লাখ টাকা পায়। কোনো পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে 1 লাখ টাকা পেলে সে আর পরিযায়ী শ্রমিক না। তাহলে সে রাজ্যে একটা মানে যাকে বলে আমরা বলি মানে ব্লু কলার জব, সে কত টাকা পায়? সে কি 10 লক্ষ টাকা পায়? ভারতবর্ষের অর্থনীতি সম্পর্কে তাহলে আমাদের কোনো ধারণা নেই। দেখুন, আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিকল্পনাটা যখন ঘোষণা করেছেন, তার একটা পলিটিক্যাল লক্ষ্য আছে। সেটা হচ্ছে সামনের বিধানসভা নির্বাচনের আগে যাতে এই পরিযায়ী শ্রমিকরা যদি রাজ্যে ফিরে আসেন, তারা যাতে তৃণমূলের দিকে তাদের সমর্থনের পাল্লা ঝুঁকে থাকে, বা তাদের পরিবারের তৃণমূলের দিকে সমর্থনের পাল্লা ঝুঁকে থাকে, সেটা তিনি নিশ্চিত করতে চেয়েছেন। কিন্তু আমার মনে হয় যেহেতু এটা সরাসরি কোনো উত্তর নেই, রাজ্য সরকার এটা মনে করছে না যে এই 5,000 টাকার করে মান্থলি তাদেরকে অনন্তকাল দিয়ে যেতে হবে। অর্থাৎ যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়, এটা মানে অনন্তকাল চলবে না। একটা লোক মানে অন্য রাজ্য থেকে, রাজস্থান, গুজরাট কিংবা কেরালা থেকে ফিরলো, সেখানে 3 মাসই ভাতাটা পেলো, তারপরে সে নিজের মতো করে কাজ খুঁজে নিল। এটাই মনে হয় রাজ্য সরকারের পরিকল্পনা।